নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। বাড়ি যাওয়ার পর থেকে শুভ্রার শুভাকাঙ্ক্ষীদের ফোন চলেই আসছে একের পর এক। একবার তানিয়া ফোন করেছে শুভ্রা বাড়ি পৌঁছেছে কিনা জানতে। একবার অনেক ফোন করেছে শুভ্রার খোঁজ নিতে, যদিও অনেকের ফোনটা খুব একটা পাত্তা দেয় না। এমনিতেই এই ছেলেটাকে বড্ড গায়ে পড়া মনে হয় শুভ্রার। সারাদিন ওকে ইমপ্রেস করার একটা সুযোগও হাতছাড়া করে না। তার উপর আজ যেটা করলো, তারপর তো অনেকের নামটা শুনলেই বিরক্ত লাগছে শুভ্রার। এত কিছুর মধ্যে একটা ভালো জিনিস এই যে আজ একটু মনের মতো কথা শুনিয়ে আসতে পেরেছে এই সেকেন্ড বিদ্যাসাগরকে। শঙ্কর নামটা মনে পড়তে আবার একটু আঁতকে উঠল শুভ্রা। ওনাকে আবার স্যার, কথাটা ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে মেয়েটার। আজ শুভ্রার এমনিতেও অনেক কাজ। ওর মা কাবেরী দেবী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শুভ্রা আর সৌরীর ঘর দুটো শুভ্রাকেই পরিষ্কার করতে হবে। শুভ্রার বড় পিসি অনেক দিন পর এবার আসছেন। সেই এসেছিল 5 বছর আগে। তখন শুভ্রার ক্লাস 9 আর সৌরীর ক্লাস 4। আসলে ওনারা মুম্বাইতে থাকেন, কাজের সুবাদে আর প্রতি বছর নিয়ম করে আসা হয় না। তাই ওই 5-6 বছরে একবারই ভরসা। পিসিমণি আসার খবরটা পাওয়ার পর থেকে শুভ্রার বাড়িতে জোরতোর সাজো সাজো রব লেগে গেছে। আফটার অল ঘরের মেয়ে ঘরে ফিরেছে কিনা বলে কথা। কিরে, এখনও তুই এখানে বসে আছিস? একটু হাতে হাতে কাজগুলো করে দে না মা। বাকি পড়াশোনা না হয় রাতে করবি। কাবেরী দেবীর কথা শুনে বইটা বন্ধ করে দরজার দিকে তাকালো শুভ্রা। ওর মাকে দেখলে বোঝাই যাচ্ছে একটুও রেস্ট হয়নি সারাদিনে। অবশ্য কী করেই বা হবে, এত বড় বাড়িতে কি আর কাজ কম? তার ওপর আবার বাড়ির বড় বৌমা, সব না হলেও বেশিরভাগ দায়িত্বই ওনার কাঁধে। মা, তুমি এবার একটু রেস্ট নাও। আসার পর থেকে দেখছি তুমি ছুটেই যাচ্ছ। আমাকে কি এখন রেস্ট নিলে চলবে নাকি? কত কাজ বলতো। কালকে এতক্ষণে পিসিমণিরা চলে আসবে, ঘরদোর সব গোছাতে হবে তো। আর দেখ, আমার এখনও রাতের রান্নাটাই শেষ হলো না। মেজমণি ছোটোমণি আছে তো মা, ওদেরকেও একটু হেল্প করতে বলো। আমি তো একেবারের জন্য ওদের কোনো কাজ করতে দেখলাম না। শুভ্রা, কি হচ্ছে? বড়দের নিয়ে কথা বলতে শিখিয়েছি আমি তোমাকে? মেজমণি তাতাইকে নিয়ে সুইমিং ক্লাসে গেছে, আর ছোটোমণি সৌরীকে পড়াচ্ছে। তোমাকে যেটা বললাম সেটা করো। তোমার আর সৌরীর ঘরটা পরিষ্কার করে দাও। কথাটা বলে আঁচলে হাতটা মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে এলেন কাবেরী দেবী। মায়ের এই অত্যাধুনিক ভালো মানুষের কোনো ব্যাখ্যা খুঁজে পায় না শুভ্রা। ছোটোবেলা থেকেই দেখে এসেছে যে ওর মাই একা হাতে গোটা সংসার সামলেছে। আগে বিয়ের সূত্রে মেজমণি প্রথম এই সংসারে পা রাখলেও সংসারে কুটোটি নাড়তে উনি দুবার বেশি ভাবেন। আর ছোটোমণি যে সারাদিন কী করেন তা উনি ছাড়া আর কেউ জানেন না। মেজমণি তার ছেলে মানে তাতাইকে নিয়ে নাকি সুইমিং ক্লাসে গেছে। কথাটা শুনলেই মনে হতে পারে যে তাতাই খুব বাচ্চা ছেলে, কিন্তু সেটা একেবারেই না। তাতাই শুভ্রার থেকে 2 বছরের বড়। এত বড় একটা ছেলেকে নাকি তার মা সুইমিং ক্লাসে নিয়ে যায়। শুধু নিয়েই যায় না, রীতিমতো নাকি ওখানে বসে থেকে ছেলেকে নিয়ে একেবারে বাড়ি ফেরে। এই ব্যাপারটাই বড্ড অদ্ভুত লাগে শুভ্রার, ছেলের প্রতি এত পসেসিভনেস। অন্যদিকে শুভ্রার ছোটোমণি, তার তো নিজের সারাদিনের রুটিনের একটাই কাজ, সেটা হচ্ছে সৌরীকে পড়তে বসানো। এমন নয় যে নিজে পড়ান। ব্যাপারটা হচ্ছে সৌরীর সব টিচারই ওকে বাড়িতে পড়াতে আসেন, আর তারা যখনই আসেন তখন থেকে ওর ছোটোমণির একটাই দায়িত্ব, সেটা হচ্ছে ওই ঘরে গিয়ে বসে থাকা। ওই সময় ওখানে বসে থেকে ছোটোমণি যে ঠিক কী করতে চায় সেটা শুভ্রার আজ পর্যন্ত মাথায় ঢুকলো না। কিছু বললে উনি বলেন যে উনি নাকি মেয়ের পড়াশোনা ঠিক চলছে কিনা সেটা পর্যবেক্ষণ করেন। এইসব যুক্তি শুনলেই হাসি পায় শুভ্রার। কোন দিন হয়তো দেখবে সৌরী কলেজে উঠলে ছোটোমণি কলেজের ক্লাসরুমে বসে থাকবেন মেয়েকে পর্যবেক্ষণ করতে। পিকুলিয়ার পাবলিক সব। পিকুলিয়ার কথাটা মনে পড়তে শঙ্কর কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল। আর তার সাথে শঙ্কর একটা ট্রিক্স আইডিয়া। এই সেকেন্ড বিদ্যাসাগরের ট্রিক্সটাকেই এখন তাহলে কাজে লাগাবে। কথাটা ভেবেই সৌরীর পড়ার ঘরের দিকে এগিয়ে গেল শুভ্রা। যা ভেবেছিল ঠিক তাই। স্যার সৌরীকে পড়াচ্ছে আর ছোটোমণি একটা চেয়ারে বসে আছেন। শুভ্রাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে উনি নিজে থেকেই শুভ্রাকে ঘরে আসতে বললেন। কিছু বলবি শুভ্রা? হ্যাঁ ছোটোমণি, বলবো তো, কিন্তু কীভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না। থাক বরং,
সৌরি এটা পারবে না, আমি বরং যাই। সৌরি পারবে না মানে সব পারবে ও। কী হয়েছে বলো তো? আসলে ছোটোমণি একটা অনলাইন কুইজ অর্গানাইজ করা হয়েছে বাচ্চাদের জন্য। মানে ওই ক্লাস 10 পর্যন্ত একটা গ্রুপ। ওখানে না নিজের একটা রান্নার ভিডিও বানাতে হবে। তারপর ওই রান্নাটা থেকে আরও অনেক রান্না থেকে সাধারণ সাধারণ প্রশ্ন করা হবে। আর যে জিতবে তাকে কিচেন কুইন কিড ভার্সন সম্মান দেওয়া হবে। তাই ভাবলাম যে সৌরির নামটা যদি দিয়ে দেওয়া যায়। আমি তো আর ওদের বলে দেওয়া বয়সের সীমানার মধ্যে নেই, তাই সৌরির কথাটাই মাথায় এলো। আচ্ছা, কেমন ধরনের প্রশ্ন করতে পারে রে? আম, একটা উদাহরণ দিই বরং। আচ্ছা ছোটোমণি বলো তো, শুক্তো রান্নায় কোন লঙ্কা দেয়, কাঁচা লঙ্কা নাকি শুকনো লঙ্কা? আরে, এত সোজা প্রশ্ন, যখন যে লঙ্কা হাতের কাছে পাবো সেটাই দেবো। শোন, তুই সৌরির নামটা দিয়ে দে, আমি তো আছি, ও ঠিক জিতে যাবে আর অ্যাওয়ার্ডও পাবে। হ্যাঁ, সে না হয় আমি দিয়ে দিচ্ছি, তবে তুমি কিন্তু উত্তরটা ঠিক দিলে না। আর শুক্তোতে কোনো লঙ্কাই দেওয়া হয় না। কি বলো তো ছোটোমণি, আসলে তোমার অনেক দিন রান্নার প্র্যাকটিস নেই তো, তাই তুমি হয়তো ভুলে গেছো। কিন্তু এভাবে ভুলে গেলে তার কম্পিটিশন জেতা যাবে না। আসলে বুঝতেই পারছো খুব বড় কম্পিটিশন কি না। এইসব কোশ্চেনগুলো জেতার জন্য খুব ডিপেন্ড করে। তার থেকে বরং সৌরির নাম না দেওয়াই ভালো। শুভ্রার কথাটা শুনে সৌরির মা কিছু একটা ভাবল। তারপর নিজে থেকে শুভ্রাকে সৌরির নামটা কম্পিটিশনে এন্ট্রি করতে বলে আপাতত পড়াশোনায় তদারকি বন্ধ করে রান্নাঘরে গেলেন রান্না প্র্যাকটিস করতে। আর এও বলে গেলেন যেহেতু রান্নার কম্পিটিশনে এখনও 1 মাস বাকি আছে, তাই এই 1 মাস সমস্ত রান্না উনি একাই করবেন, মানে প্র্যাকটিস করবেন এই আর কি। ওই ঘর থেকে নিজের ঘরে ফিরে আসার পর থেকে শুভ্রা নিজের মনে মনে হেসেই যাচ্ছে। শঙ্খকে একবার থ্যাঙ্কস দিতে মন চাইছে। ওর ওই কোয়েশ্চেনটা করার হ্যাবিটটার থেকে ইনফ্লুয়েন্স হয়েই তো শুভ্রা এই কাজটা করতে পারলো। আর যাই হোক, এই 1 মাস ওর মা রান্নাঘর থেকে ছুটি পেল, এটাই অনেক। যাই বাবা, এখন আমার কাজটা করে ফেলি, ঘর গোছাতে হবে তো। তাড়াতাড়ি করে মুখ খেয়ে একটা ওড়না বেঁধে চটপট ঘরের ঝুলগুলো ছেড়ে নিল। বাংকারের ওপরটা অনেক দিন পরিষ্কার হয়নি, কথাটা মনে হতেই ওই দিকটা পরিষ্কার করতে শুরু করলো। তবে হঠাৎ করে হাতের ধাক্কায় কিছু একটা জিনিস নিচে পড়ে গেল। নিচের দিকে তাকিয়েই দেখে শুভ্রার চোখটা স্থির হয়ে গেল। কতদিন পর আবার এই জিনিসটাকে দেখলো। জিনিসটার দিকে তাকাতে এই চোখের কোণটা কেমন যেন ছলছল করে উঠল। সেই কবেকার কোন গিফট একজন খুব যত্ন করে শুভ্রাকে উপহার দিয়েছিল। বই পড়তে বরাবর খুব ভালোবাসে মেয়েটা, তাই শুভ্রার হাসি মুখ দেখার জন্য গিফট হিসেবে এই টুনটুনির বই আর পেন স্ট্যান্ডটাই গিফট করেছিল। তখন শুভ্রার ক্লাস 1। ওইটুকু বয়সের সব কথা হয়তো আজ 21 বছর বয়সে এসে মনে পড়াও সম্ভব না। তবে কিছু কিছু স্মৃতি থাকে যা মনের খাতায় একদম খোদাই করা থাকে, পার্মানেন্ট মার্কারের মতো, যার অস্তিত্ব সবসময় প্রজ্বলিত স্মৃতি হয়ে জ্বলজ্বল করে। সায়ন দাদা। আধো আধো গলায় এই নামটাতেই সম্বোধন করতো ওই মানুষটা। ছোটবেলায় এমন কিছু খেলার সাথী থাকে যারা আমাদের জীবন থেকে সময়ের পরিবর্তনে হারিয়ে যায়। ছোটবেলাটাকে যেমন হাজার খুঁজলেও আর ফিরে পাওয়া যায় না, তেমন ওই বন্ধুগুলোকেও আর ফিরে পাওয়া যায় না। শুভ্রার কাছে সায়ন ওই রকমই হারিয়ে যাওয়া একটা নাম। খুব বেশি দেখাও হয়নি সায়নের সাথে কখনো। দুবার ওদের বাড়িতে এসেছিল। একবার বেশ কয়েকদিনের জন্য ওদের বাড়িতে ছিল ছেলেটা। সায়নের বাবা মা কোনো একটা কাজে বাড়ির বাইরে গিয়েছিল। তখন ওনাদের ছেলেকে কয়েকদিনের জন্য শুভ্রার বাবা মায়ের কাছে রেখে গিয়েছিল। সেই সময়ই সায়নের সঙ্গে শুভ্রার বন্ধুত্বটা শুরু হয়েছিল। শুভ্রা তখন আরও ছোট। শুভ্রার আজও বেশ মনে আছে সেই দিনগুলো। ওরা কি সুন্দর একসাথে খেলা করত, সায়ন দাদা আর নেহা দিদি। নেহা সায়নের সাথে একটু বেশি কথা বললে মুখ ফুলিয়ে বসে থাকতো শুভ্রা। নেহা ওর পিসির মেয়ে। কাল সকালেই নেহাদেরই আসার কথা রয়েছে ওদের বাড়িতে। সায়নের সম্পর্কে খুব বেশি কিছু জানতো না শুভ্রা, জানার কথাও নয়। যে বয়সে সায়নের সাথে ওর বন্ধুত্বটা হয়েছিল, ওই বয়সটা জানা অজানার বাইরে গিয়ে নিখাত বন্ধুত্বটাকেই খোঁজে। শেষ যেদিন সায়নের সাথে দেখা হয়েছিল, তখন এই গিফটগুলো পেয়েছিল সায়ন দাদার কাছ থেকে। তারপরে এই এতগুলো বছর আর কখনো দেখা হয়নি। ওরা নাকি আর এই শহরে থাকে না। সায়ন দাদার কথা মায়ের কাছে জিজ্ঞেস করলে এমনটাই শুনেছিল শুভ্রা। এরপরে সময়ের নিয়মে কেটে গিয়েছিল এতগুলো বছর। ছোটবেলার সেই বন্ধুটি এখন কেবল মনের খাতাতেই বন্দী। সায়নকে ঘিরে এমন কোনো স্মৃতি বা তথ্য নেই ওর কাছে যে সেই সূত্র ধরে খোঁজ করতে পারবে ছেলেটা।
সব আবছা ছবির মধ্যে শুধু ছোটোবেলায় দেখা সায়ন দাদার মুখটাই পরিষ্কার শুভ্রার কাছে। নিজ থেকে বইটাকে পরম যত্নে নিজের হাতে তুলে নিল শুভ্রা। অনেকদিন বইটাকে ধরা হয়নি। ধুলোর একটা আস্তরণ পড়ে আছে বইটার উপরের শক্ত মলাটে। বইটাকে ঝেড়ে নিয়ে টেবিলের উপর রাখলো শুভ্রা। ছোটবেলার কথাগুলো মনে পড়তেই চোখের কোণটা আপনা থেকেই কেমন যেন ভিজে উঠল। কেমন আছো সায়ন দাদা? তুমি নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, যদি কোনো দিন তোমার সঙ্গে আবার আমার দেখা হয়, চিনতে পারবে আমায়? অবশ্য আমি নিজেই তোমায় চিনতে পারবো কি না কে জানে। তুমি কি আর সেই ছোটটি আছো নাকি? কত পরিবর্তন হয়ে গেছে এতদিনে। হয়তো আমার কথা মনেও নেই। কবে কোন ছোটবেলায় দুবার দেখা হয়েছিল আমার সঙ্গে মনে রাখার কথাও নয়। কথাগুলো ভাবতে ভাবতেই ঠোঁটের কোণায় একটু হাসি টেনে বইটাকে নিজের জায়গায় রেখে দিল শুভ্র। অজান্তেই কেমন যেন মনটা ভারী হয়ে গেল কোনো একটা কারণে। বাহ, মোটামুটি সব গোছানো প্রায় শেষ। এখন শুধু এই টেবিল ক্লথটা চেঞ্জ করলেই হয়ে যাবে। হাতের কাজটা শেষ করে ঘড়ির দিকে তাকাতেই খেয়াল হলো ঘড়ির কাঁটা 11টার ঘরকে নির্দেশ করছে। এই বাবা, এত রাত হয়ে গেল। আর আমি এতক্ষণে পড়তেই বসিনি। কাল তো আবার কলেজ আছে। শুধু কলেজ আছে তাই নয়, ওই সেকেন্ড বিদ্যাসাগরের ক্লাসও আছে। আমাকে তো এখনই পড়তে বসতে হবে। কুইক শুভ্রা, কুইক। সবে বইটা নিয়ে বসেছে শুভ্রা। মিনিট 5 মধ্যে ফোনে একটা মেসেজ ঢোকার শব্দ। স্বাভাবিকভাবে পড়াশোনা থেকে কনসেন্ট্রেশন ব্রেক। চোখ চলে গেল ফোনের স্ক্রিনটায়। একটা আননোন নাম্বার থেকে মেসেজটা। কিছু লেখা নেই, শুধু দুটো স্মাইলি ইমোজি রয়েছে মেসেজ ইনবক্সে। আননোন নাম্বার দেখেই শুভ্রা কৌতূহলবশত তাড়াতাড়ি করে রিপ্লাই দিল, কে আপনি? ওপাশ থেকে ছন্দ মিলিয়ে 4 লাইনের একটা উত্তর এলো। অচিন দেশের অচিন মানুষ, না চেনা থাকাই ভালো। চাঁদের দিকে তাকিয়ে দেখো অন্ধকারে এখনও রাজত্বের আলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।